নমস্কার বন্ধুরা, সেন্ট্রয়েড কোচিং সেন্টার। তো আমরা সিভিলের পড়াশোনা করিয়ে থাকি, তোমরা সবাই জানো। তো আমি সৌরভ বসু। আজকে আমাদের সয়েলের এখনও পর্যন্ত ধরো 3টে ক্লাস হয়ে গেছে। তো আজকে আমরা 4th ক্লাসে আছি। আজকে আমরা পড়বো পারমিয়েবিলিটি সম্পর্কে বলতে গিয়ে আমাদের প্রথম কথা আসছে যে পোরাস মেটেরিয়াল। একটা বলবো আমরা পোরাস মেটেরিয়াল কীরকম, যে মেটেরিয়াল বা যে কোনো ম্যাটারের মধ্যে যদি পোর্স থাকে, অর্থাৎ কি ভয়েড থাকে, তাহলেই কিন্তু সেটাকে আমরা পোরাস মেটেরিয়াল বলতে পারি। কিন্তু পারমিয়েবল হতে গেলে সেই ভয়েডগুলো কিন্তু ইন্টারকানেক্টেড হতে হবে। অর্থাৎ একটা ভয়েড যদি আমার মেটেরিয়াল এখানে থাকে, আর একটা ভয়েড এখানে থাকে, আর একটা ভয়েড এখানে থাকে, তো এইখানে কোনোভাবে জল যদি পৌঁছালো, তাহলে এখান থেকে এই পরবর্তী ভয়েডে বা এখান থেকে এখানে বা এখান থেকে এখানে আর যেতে পারবে না। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পারমিয়েবল হবে কি না সেটা আলাদা বিষয় হয়ে গেল। পারমিয়েবল হবে না। তো পারমিয়েবল হতে গেলে কি হতে হবে, যে এই যে ভয়েডস রয়েছে এইরকম যদি আমরা দেখি ভয়েডগুলো ইন্টারনালি কানেক্টেড, অর্থাৎ কি ধরে নিচ্ছি এগুলো আমার সয়েল পার্টিকেলস আছে, বড় বড় যে আকার আকৃতিগুলো দেখছি এগুলো আমরা সয়েলের সলিড গ্রেনস ধরে নিচ্ছি। তাহলে এই সয়েল গ্রেনসগুলোর মাঝখানে এখানে যদি ভয়েডস থাকে, এইটা অ্যাকচুয়ালি ভয়েডগুলো তো এইভাবে একটা করে আলাদা করে দেখানো যাবে না, এই গ্যাপটা টোটালটাকে আমরা বলছি ভয়েড। এবার এখানে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে এখানে জল পৌঁছেছে বা অন্য কোনো লিকুইড চলে এসছে, তাহলে এটা কি হতে থাকবে, খুব ইজিলি এই গ্যাপ দিয়ে এটা পাস করে যেতে পারবে। তাহলে এইখানে দেখা গেল যে এই যে মেটেরিয়ালটা ছিল, এই মেটেরিয়ালের যে পোর্টস রয়েছে সেগুলো ইন্টারকানেক্টেড থাকার জন্য কোনো একটা লিকুইড ইজিলি এই ইন্টারকানেক্টেড ভয়েড দিয়ে পাস করতে পারবে। এখন এখানে আমরা যদি দেখি যে এইখানে আরও কিছু এইগুলো যদি গ্র্যাভেলস হয়, তাহলে এর সাথে ধরে নিচ্ছি কিছু ক্লে সিল্ট পার্টিকেল বা ছোটো ছোটো স্যান্ড পার্টিকেলস, এইগুলো এরকমভাবে মিক্স আপ হয়েছিল। এইরকম থাকার সময়ে যদি জল বা অন্য কোনো লিকুইড এর মধ্যে দিয়ে ফ্লো করে, তাহলে কি হবে, যখন এই যে ফ্লোটা চলছে, এই ফ্লোর সাথে সাথে এই স্মলার যে পার্টিকেলস রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। প্রথমে যেটুকু গ্যাপ ছিল তার থেকে ধীরে ধীরে কী হবে, গ্যাপটা আস্তে আস্তে আরও ওয়াইডার হতে থাকবে, আরও ওয়াইড হতে থাকবে এবং ফ্লোটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এইটাই আমরা পারমিয়েবিলিটি পড়বো এবং তারপরে আমরা সিপেজে যাব নেক্সট, মানে 5th ক্লাসে আমরা সিপেজ পড়বো। তো পারমিয়েবিলিটি বলতে গিয়ে তাহলে ডেফিনেশন যদি বলতে হয় আমরা কি বলবো, যে ইট ইজ এ প্রপার্টি অফ এ পোরাস মেটেরিয়াল হুইচ পারমিটস দ্য সিপেজ অর প্যাসেজ of flowing any liquid or water through its interconnected voids। এখন এই যে ওয়াটার কিংবা অন্য কোনো লিকুইড এই ইন্টারকানেক্টেড ভয়েডসের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, একে আমরা বলি পারমিয়েন্ট। একে বলবো পারমিয়েন্ট, অর্থাৎ পারমিয়েবিলিটি একটা প্রপার্টি। এ কী করছে, প্যাসেজ বা সিপেজ একে পারমিট দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে এই গ্যাপটা রয়েছে এর মধ্যে দিয়ে তুমি যাও, ইন্টারকানেক্টেড ভয়েড রয়েছে এর মধ্যে দিয়ে তুমি যাও। এই প্রপার্টিটার নাম হচ্ছে পারমিয়েবিলিটি। জল বা অন্য কোনো লিকুইড এর মধ্য দিয়ে যে ফ্লো করছে, এই অ্যাকশনটাকে আমরা বলবো সিপেজ। আর যে লিকুইডটা ফ্লো হচ্ছে তাকে আমরা বলবো পারমিয়েন্ট। ওকে, এখন আমরা কতগুলো এক্সাম্পল দেখে নিই। ধরে নেওয়া যাক যে আমাদের একটা এরকম গ্র্যাভেল বেড আছে সার্টেন থিকনেসের, সেম থিকনেসের একটা দেখা যাচ্ছে এটা গ্র্যাভেল, এটা স্যান্ড, আর একটা দেখা যাচ্ছে ক্লে বেড আছে, এটা ক্লে। তো এইটার মধ্যে সবকটারই সেম হাইট, সেম থিকনেসের বেড। এখন এখানেও আমি জল দিয়েছি, এখানেও জল দিয়েছি, এখানেও জল দিয়েছি। তো দেখা যাবে যে আমরা নিচের দিকে এই জায়গায় জলটা অ্যাপিয়ার করবে কোনটা সব থেকে প্রথম, গ্র্যাভেলে। কারণটা কি, কারণ হচ্ছে এর ইন্টারকানেক্টিং ভয়েডস খুব বেশি, এখান থেকে জল খুব ইজিলি পারমিয়েবল হতে পারে। এখানে যখন দেখবো স্যান্ড গ্রেনস, এখানে ছবিটা আমি এঁকেছি, কম্প্যাক্টলি আঁকা যাচ্ছে না, এখন অনেক আঁকতে হবে, গোল পাকাতে হবে, কিন্তু এখানে দেখা যাবে কি হবে, এখানে বাধা পাচ্ছে, আবার এদিকে যাচ্ছে, আবার এখানে বাধা পেয়ে আবার এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, মানে একে কি করতে হবে, অনেক পথ অতিক্রম করতে হবে এবং অনেক সময় লাগবে এর তুলনায়। তাহলে স্যান্ডের পারমিয়েবিলিটি কী হবে, গ্র্যাভেলের থেকে কমে যাবে। আবার যদি ক্লেতে দেখি, তাহলে ক্লেতে অনেক বেশি সময় লাগবে। তো প্র্যাকটিক্যালি দেখা যাবে যে একে আমরা লিস্ট পারমিয়েবল বলি, বা আমরা অনেক ক্ষেত্রে কাজের জন্য একে ইমপারমিয়েবল হিসাবেও ট্রিট করি ক্লের ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে গ্র্যাভেল, স্যান্ড এবং ক্লে এই তিনটাকে নিয়ে যদি আমরা পারমিয়েবিলিটি চেক করি, যে প্রত্যেকটারই সার্টেন ডেপথ রয়েছে, প্রত্যেকটারই উপরে সেম অ্যামাউন্ট জল ঢেলেছি,
তাহলে ফার্স্ট অ্যাপিয়ার করছে জলটা তাড়াতাড়ি নিচে পৌঁছাচ্ছে কোথায়, গ্র্যাভেল বেডে, তার মানে এর হাইয়েস্ট পারমিয়েবল। এর তুলনায় দেখা যাচ্ছে স্যান্ডটা একটু কম পারমিয়েবল, আর ক্লেটা সব থেকে কম পারমিয়েবল। তা এই হচ্ছে মোটামুটি আমাদের পারমিয়েবিলিটি। এখন এখানে একটা কথা বলতে হয় যে এই যে বিভিন্ন পার্টিকেলের মধ্যে দিয়ে যে ফ্লোটা হচ্ছে, এই ফ্লোটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের টার্বুলেন্ট কিংবা ল্যামিনার দু ধরনের ফ্লোই হতে পারে। ধরো এই যতক্ষণ পর্যন্ত ক্লে, সিল্ট এবং স্যান্ড আছে, এর মধ্য দিয়ে যে ফ্লোটা, সেটাকে আমরা ল্যামিনার ফ্লো হিসাবে পাই। এটা ল্যাবরেটরি টেস্ট করে দেখা গেছে, এবং বিভিন্ন যেমন আমরা ডার্সির কথা পড়বো একটু পরে, তো ডার্সি বলেছেন, এবং ডার্সিস লয়ের লিমিটেশনে কি আরেকবার বলবো। তো ওখানে দেখা যাচ্ছে কি যে ক্লে, সিল্ট, স্যান্ড এই যখন ফাইনার পার্টিকেলসের মধ্যে দিয়ে যখন ফ্লো হচ্ছে, তখন কিন্তু ফ্লোটা ল্যামিনার ফ্লো থাকে। আবার যখন দেখা যাচ্ছে গ্র্যাভেল কিংবা কোবেল বা বোল্টার চলে আসছে, এদের মধ্যে যে ভয়েডসগুলো মানে এত বড়, এর মধ্যে দিয়ে ফ্লো হলে কিন্তু টার্বুলেন্ট ফ্লো হয়ে যাবে। তো ডার্সি লটা কিন্তু আমাদের গ্র্যাভেল বা তার থেকে বড় সাইজ পার্টিকেলের জন্য খাটবে না। তাহলে ডার্সি লটা খাটবে কাদের জন্য, ক্লে, সিল্ট এবং স্যান্ডের জন্য। নেক্সট আমরা চলে যাব ডার্সিস লতে। আচ্ছা, ডার্সি কি বলেছে সেইটা বোঝার জন্য আমরা একটা ছোট ছবি এঁকে নেব। ধরো আমাদের বাড়িতে প্রত্যেকেই তো আমরা দেখেছি যে আমরা যে হাউস প্লাম্বিং, অর্থাৎ আমরা যে ট্যাপ ইউজ করছি বা শাওয়ারে স্নান করছি, কিচেনে আমরা দেখছি পিলার কক বা বিপ কক, বা আমাদের বাথরুম বা যে কোনো আমাদের হোম অ্যাপ্লিকেন্স, এখানে যে ট্যাঙ্ক ইউজ করি আমরা, উপরে স্টোরেজ ট্যাঙ্ক আছে, তো এখানে তো আমরা পাম্প চালাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে নিচে এখানে আমার পাম্প আছে, পাম্প চালিয়ে দিয়েছি, জলটা কি এখানে কি হচ্ছে, জলটা এখানে ট্যাঙ্ক ভর্তি করছে। আচ্ছা, ট্যাঙ্কের নিচের দিকে আমরা কি রাখি, ট্যাঙ্কের নিচের দিকে আমরা ওপেনিং রাখি, এখান থেকে কি আসছে, সাপ্লাই লাইনটা আসছে। এই সাপ্লাই লাইনটাই এটা ডেলিভারি লাইন, ডেলিভার্ড হচ্ছে ট্যাঙ্কে, ট্যাঙ্ক থেকে আবার সাপ্লাই যাচ্ছে। তো এইখানে আমার এই যে সাপ্লাই লাইনটা যাচ্ছে, এইখানে তো ট্যাঙ্কে একটা নির্দিষ্ট পরিমাণ জল আছে, এইভাবে সাপ্লাই দিই। তো আমরা এই এক্সাম্পলটাকে একটুখানি ছোট করে বোঝার জন্য এটা পাশাপাশি আমরা দুটো ট্যাঙ্কে রাখি, যে আমাদের বাড়ির ছাদে ধরে নেওয়া যাক পাশাপাশি এরকম দুটো ট্যাঙ্ক আছে। এবার আমি ডেলিভারি লাইন মুছে দিলাম, ধরে নেওয়া যাক প্রথম এটা 1 নম্বর ট্যাঙ্ক, এটা 2 নম্বর ট্যাঙ্ক। এখন 1 নম্বর ট্যাঙ্কে জলের লেভেল আছে এই, তার মানে এটা ওয়াটার লেভেল। আচ্ছা, সেকেন্ড ট্যাঙ্কে ধরে নেওয়া যাক ওয়াটার লেভেল আছে এই। কী করে এরকম থাকবে, তার মানে আমাকে অবশ্যই এখানে একটা ভাল্ব রাখতে হয়েছে, নাহলে দুটো ট্যাঙ্কে আলাদা লেভেলে রাখা যাবে না জলটা। তো এইরকম কন্ডিশনে রয়েছে। এখন আমরা যদি এইখানে যদি ভাল্বটাকে ওপেন করে দিই, তাহলে এবার কি হবে, জলটা এদিক থেকে এদিকে ফ্লো হবে। এই ফ্লো ভেলোসিটিটা কত হবে, আমি ধরে নিচ্ছি ভেলোসিটি হবে ভি। আচ্ছা, এই ভিটা কীরকম হবে, তাহলে এইখানেই আমাদের একটা জিনিস বুঝতে হবে যে হেডের ডিফারেন্সটা কী। এই আমরা পড়ি হেড লস, আমরা হাইড্রোলিক্সে পড়েছি হেড লস জিনিসটা কি। এইটাকে যদি আমরা বলি যে ডেটাম লাইন, এইখান থেকে এইটা যদি আমরা ধরি যে এটা H1, আর এইখান থেকে এটা যদি আমরা H2 ধরি, মানে এখানে ধরে নিচ্ছি যে দুটো ট্যাঙ্কেরই বটম সেম লেভেলে আছে। তাহলে এখন H1 ডেপথের জল আছে, এখানে H2 ডেপথের জল আছে। জলটা যখন এখান থেকে এখানে ফ্লো হবে, তো একটা তো ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসবে যে যখন জলটা এখান থেকে কমবে এবং এখান থেকে বাড়বে, দিয়ে দুটো ট্যাঙ্কে সেম হয়ে যাবে। সেইটা হওয়ার আগে আমরা যেই মাত্র ভাল্বটা খুলেছি, সেই সময় কি ঘটছে আমরা সেইটা শুধু খেয়াল করবো। এখানে তাহলে প্রথমেই আসবে যে হেডের ডিফারেন্সটা কত। তাহলে এই জায়গা থেকে এই জায়গা এইটা কত, এইটাকে আমরা বলছি H। তাহলে আমরা এখানে H সমান কি লিখতে পারবো, যে H ইকুয়াল টু হচ্ছে H1 মাইনাস H2, অর্থাৎ এইটাকে বলছি ডিফারেন্স অফ হেড। এখন এই হেডটা লস হতে 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 এমন একটা সময় আসবে যে যখন দুটো ট্যাঙ্কের ওয়াটার লেভেলের ডিফারেন্স থাকবে না, মানে এইচটা 0 হয়ে যাবে। অর্থাৎ H1 সমান H2 যখন হয়ে যাবে, যদি H1 সমান H2 হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি এইচটা কি হবে, 0 হয়ে যাবে। তাহলে আমার তখন হেড আর থাকলো না, তাহলে তখন ফ্লোটা স্টপ হবে। প্রথম কথা হচ্ছে যে যখন একটা ট্যাঙ্ক থেকে আরেকটা ট্যাঙ্কে ফ্লো হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে হেডের ডিফারেন্স আছে। হেডের ডিফারেন্স যখন থাকবে না, অর্থাৎ H1 সমান যখন H2 হয়ে যাবে, দ্যাট ইজ H ইকুয়াল টু যখন 0 হয়ে যাবে, তখন কিন্তু ফ্লোটা স্টপ হয়ে যাবে। এটা হলো 1 নম্বর। এইবার আসছে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলতে কি বুঝি। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, তাহলে এই যে হেডটা লস হলো, এই হেডটা লস হলো কত লেন্থের জন্য, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই 1 নম্বর ট্যাঙ্ক থেকে 2 নম্বর ট্যাঙ্ক, এইখান থেকে এই লেন্থটা যদি আমার L হয়, মানে যে পাইপটা দিয়ে 1 and 2 ট্যাঙ্কে কানেক্ট করেছি, সেইটার পাইপের লেন্থ যদি L ধরি, তাহলে H হেডটা লস হচ্ছে কত লেন্থে, L লেন্থে। তাহলে আমরা এই জায়গায় যদি একটা
আমি এটা একটুখানি মুছছি দেখাবার জন্য। তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গায় এইখান থেকে এইটাকে মার্ক করেছিলাম কি আমরা এইচ, আর এখান থেকে এইটা কি এল, এটা ভালভটা নিচে আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এইটাকে যদি আমরা থিটা বলি, থিটা যদি বলি, এইটাকে ট্যান থিটা যদি করি তাহলে সেটাকেই বলবো আই। আই আই মানে তাহলে কি দাঁড়ালো এইচ বাই এল। তাহলে এখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইচ বাই এল। তার মানে হেড লস কত লেন্থে হচ্ছে। তাহলে এইটা আর একটা জিনিস আমরা আবার কখনো কখনো কাজে অঙ্কের সময় ইউজ করবো, দেখা যাবে যে এইচ আর এল যদি ইকুয়াল হয়ে যায়, তার মানে কি, মানে এটাও 1 মিটার, এইচ সমানো 1 মিটার, এল সমানো 1 মিটার, বা এইচ সমানো 5 মিটার, এল সমানো 5 মিটার, তাহলে এইটা আই ইকুয়াল টু কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তা আইটা 1 কখন হবে, মানে লম্ব সমান ভূমি, তার মানে থিটাটা 45 ডিগ্রি, তার মানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইকুয়াল টু 1, মানে আমাকে বুঝতে হবে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট 45 ডিগ্রিতে আছে। ওকে, মানে আমরা যেমন পড়েছি যে 45 যে সেট স্কোয়ারটা আমরা ড্রয়িংয়ের সময় ইউজ করেছি, তার মানে এইটা ইকুয়াল টু এটা লম্বভূমি, তার মানে এটা 45 ডিগ্রি, তার মানে এইচ ইকুয়াল টু যদি এল হয়ে যায় তাহলে আই সমান হয়ে যাবে 1 when এইচ ইকুয়াল টু এল। তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এটা বোঝা গেল। যে প্রথমে কি বললাম আরেকবার রিপিট করি, যে হেড H1 হেড H2, যখন হেডের ডিফারেন্স ছিল তখনই ফ্লোটা হচ্ছিল, বেশি হেড থেকে কম হেডের দিকে ফ্লো হচ্ছে। চলতে চলতে যখন ইকুইলিব্রিয়াম সেট আপ হবে, অর্থাৎ আমরা এখানে দেখছি যে হেড লস H সমান H1 মাইনাস H2, তার মানে H1 ইকুয়াল টু H2 হয়ে গেলে H0 হয়ে যাবে, তখন ফ্লো স্টপ হয়ে যাবে। এটা ফার্স্ট বলেছি। এবার দেখা যাচ্ছে যে এই হেড লসটা কত লেন্থে হচ্ছে সেইটা H বাই এল, তাকে আমরা বলছি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এবারে চলে আসবো আমরা ডার্সিস লতে। এবার ডার্সি বাবু কি বলছেন, ডার্সি বলছেন যে এই যে ভেলোসিটি, মানে কত ফোর্স, মানে কত ভেলোসিটিতে জলটা ফার্স্ট ট্যাঙ্ক থেকে সেকেন্ড ট্যাঙ্কের দিকে যাবে, সেইটা কার উপর ডিপেন্ড করবে। তো ডার্সি বলছে যে ভি ভ্যারিজ অ্যাজ আই, মানে এই যে আমরা এখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পড়লাম, এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যত বেশি হবে ভেলোসিটি অফ ফ্লো তত বেশি হবে। তার মানেটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে। আই এবার কি করে বেশি হতে পারে, আমরা একটা কেস দেখে নিই। যেমন এই ছবিটা এঁকেছিলাম, এখানে যদি আমরা এলটাকে যদি এখানে কনস্ট্যান্ট করি, যে এল এটাই থাকবে, মানে পাইপ লেন্থটা যতটা ছিল এটাই থাকবে। এখন সেকেন্ড ট্যাঙ্কে ধরো H2 যতটা ছিল এটাই আছে। এখানে যদি ফার্স্ট ট্যাঙ্কে জলের লেভেলটা এখানে থাকতো, তাহলে হেডটার ডিফারেন্স কত হতো দুটো ট্যাঙ্কের, এইটার লেভেল এখানেই আছে, এইটার এখান থেকে আরও বেশিতে রয়েছে, ধরো এতটা আছে, ভর্তি আছে। তাহলে দেখা যাচ্ছে যে এইটা হতো আমার এখন গ্রেডিয়েন্ট, তার মানে এইটার থেকে এই আইটা যদি নিই, তাহলে রেড আইটা কি হচ্ছে আরো স্টিপার হয়ে গেল ব্ল্যাক আইটার থেকে, তার মানে আই যদি বেড়ে গেল তার মানে ভেলোসিটিটা কি হবে, বাড়বে। আবার ঠিক যদি অন্যরকম ধরি, যে না আমরা এরকম নেব না, আমরা কি করলাম, জলটা এইখানে আছে ধরে নিলাম, তাহলে এইখানে জল আছে, এই জলটা কিন্তু এখানেই আছে, তাহলে আবার তখন কি হবে, তখন এইরকম হবে, তার মানে আরো ফ্ল্যাটার হয়ে গেল, তার মানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কমছে, মানে কি হবে, ভেলোসিটিটা কমে যাবে। তাহলে ডার্সি ওটাই বলছে যে ভেলোসিটি অফ ফ্লো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এবার এটা আমরা ট্যাঙ্ক দিয়ে গল্পটা বুঝলাম, এটা আমরা সয়েল দিয়ে বুঝবো। সয়েলের মধ্যে দিয়ে যখন দেখা যাচ্ছে, সয়েলের ক্ষেত্রে আমরা কীরকম প্র্যাকটিক্যালি ধরে নেওয়া যাক যে আমার এরকম একটা এমব্যাঙ্কমেন্ট আছে। এবার এখানে এই দিকে এটা আপস্ট্রিম সাইড একটা বাঁধ, এইদিকে জল ধরে রাখা আছে, এইদিকে দেখা যাচ্ছে ধরো জলের লেভেল এরকম। তাহলে এখন এখান থেকে এইদিকে যে ফ্লো হচ্ছে, সিপেজ হবে, আমরা সিপেজে গিয়ে একটা ডিটেলিং করবো। তা এই যে এখানে যে কি ভেলোসিটিতে জলটা ফ্লো করবে সেটা কার উপর ডিপেন্ড করবে, হাইড্রোলিক গ্রেডিয়েন্টের উপর। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যত বাড়ছে ভেলোসিটি তত বাড়বে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যত কমবে ভেলোসিটি কমবে। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বাড়ছে মানে এখানে আমরা একটা জিনিস বুঝেছি, কি বাড়ছে খেয়াল করতে হবে এখানে কিন্তু। আই ইকুয়াল টু পড়েছে এইচ বাই এল, এইখানে আমরা এলটাকে কনস্ট্যান্ট করেছিলাম, যে পাইপ লেন্থটা কনস্ট্যান্ট আছে, এইচটা বাড়ছে, তার মানে আই সমান, আবার এখান থেকে আমরা দুটো জিনিসে চলে যাব, যে আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ আর আই ইনভার্সলি প্রপোর্শনাল টু এল। অর্থাৎ কি হলো, এখন আমরা এলকে কনস্ট্যান্ট করেছিলাম, সেই জন্য এলটাকে নিয়ে আমরা ভাবিনি, এইচ বাড়ছে আইও বাড়ছে, এইচ কমছে আই কমছে, এটা একটা কেস। আবার যদি আমরা অন্যরকম করি, যে না ঠিক আছে এই জলের লেভেলটা দুটো ট্যাঙ্কের মধ্যে ধরো এইটাই আছে এইচ, এখন আমরা এইচটাকে কনস্ট্যান্ট রেখেছি, এলটাকে নয়, এইচটাকে কনস্ট্যান্ট করেছি। এইবার কি করব, যদি আমরা এলটাকে কমিয়ে দিই, মানে এই ফার্স্ট ট্যাঙ্কটা এখানে আছে, সেকেন্ড ট্যাঙ্কটাকে আমি কাছে এইখানে নিয়ে এলাম, তাহলে কি হলো, এটা স্টিপার হয়ে যাবে। সেকেন্ড ট্যাঙ্কটাকে যদি দূরে সরিয়ে দিই তাহলে কি হবে, পাইপের লেন্থটা বেড়ে যাবে, তাহলে সেখানেও দেখা যাচ্ছে কম বাড়া হচ্ছে। তাহলে লেন্থ ছিল প্রথমে কত পাইপটা, এইটা,
সেকেন্ড ট্যাঙ্কটাকে আরও কাছে নিয়ে এসেছি, তাহলে এলকে যদি আমি ছোট করে দিই, এলকে ছোট করে দিলাম মানে এইটার থেকে এইটা কি হলো, স্টিপার হয়ে গেছে। তার মানে এল যদি ছোট হয় আই বাড়ছে, তো সেইটাই ব্যাপার যে এল কমে গেলে আই বাড়বে, আবার এল বেড়ে গেলে আই কমবে, তাহলে এটা ইনভার্স প্রপোর্শনাল। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তাহলে এবার চলে আসি আমরা ডার্সিস ল কি বলছে, যে ফর এ ল্যামিনার ফ্লো। হ্যাঁ, একটা কথা, এই যে বললাম যে গ্র্যাভেলের মধ্যে দিয়ে বা তার থেকে যদি বড় পার্টিকেলের মধ্যে দিয়ে যদি ফ্লো হয় তাহলে সেটা টার্বুলেন্ট হয়ে যায়। তো আমরা সেইখানে এই কেসটাকে নেব না, মানে আমরা ডার্সিস লটা খাটবে কতক্ষণ, ফর এ ল্যামিনার ফ্লো। তার মানে আমার ক্লে, সিল্ট এবং স্যান্ডের জন্য এটা অ্যাপ্লিকেবল, এটা প্রথমে বুঝবো। এটা একটা ডার্সি লয়ের লিমিটেশন। আর সেকেন্ড লিমিটেশন কি, এক নম্বর হচ্ছে ল্যামিনার হতে হবে ফ্লোটা। আর ল্যামিনার হবে কখন, তার মানে পার্টিকেলগুলোকে স্মলার হতে হবে, তার মানে আপ টু স্যান্ড, ক্লে, সিল্ট, স্যান্ড এই অবধি অ্যাপ্লিকেবল। এই দুটো হচ্ছে ডার্সি লয়ের লিমিটেশন। তাহলে ডার্সি কি বলছে, যে ভেলোসিটি অফ পার্কুলেশন বা ভেলোসিটি অফ ফ্লো through a cross section area of soil will be directly proportional to hydraulic gradient. আচ্ছা, এরপরে এবার আমরা চলে যাব কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি। আশা করি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এবং ডার্সি লটা সবাই বুঝে গেছি। কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি কিন্তু এই ডার্সি ল থেকেই আসবে। তাহলে ডার্সি বাবুর মতে আমরা কি পড়লাম, যে ভি ভ্যারিজ এস আই, ভেলোসিটি অফ ফ্লো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখন আমরা জানি যে ভ্যারিজ এস যদি তুলে দিই তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগে আই, স্মল কে ইউজ করছি, স্মল কে। তাহলে এই যে কে ইউজ করলাম এইটারই নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি। ওকে, এখন তাহলে কে সমান যদি আমরা বের করি তাহলে কি বলবো, ভি বাই আই, ভি বাই আই। এইবার আবার প্রশ্ন, এইখানে আমরা লিখেছিলাম মনে করি যে আই সমান এইচ বাই এল, বলেছি যখন এইচ আর এল এর ভ্যালু সেম হয়ে যাবে তখন আই ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, 1। ধরে নিচ্ছি আমরা যেখানে আই সমান যদি 1 হয় তাহলে কে সমান কি বলতে পারি, ভি। তাহলে আমরা এখানে লিখে দেবো যে কে ইকুয়াল টু ভি, ব্র্যাকেটে কি লিখবো, হোয়েন আই ইকুয়াল টু 1। আই ইকুয়াল টু 1 আবার কখন হবে, দ্যাট ইজ এইচ ইকুয়াল টু এল। এই কন্ডিশন যদি হয় তাহলে কে সমান ভি লিখতে পারি। তাহলে কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি ডেফিনেশনে কি বলবো, যে ইট ইজ দ্য ভেলোসিটি অফ ফ্লো আন্ডার হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কত, 1। তাহলে ইট ইজ দ্য ভেলোসিটি অফ ফ্লো আন্ডার ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে আই ইকুয়াল টু 1 যখন, তখন যে ভেলোসিটি অফ ফ্লো সেইটাই হচ্ছে আমার কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি কে। তাহলে এখানে ভি এর ইউনিট, তার মানে ভেলোসিটির ইউনিট মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, অনেক সময় আমরা লিখি মিটার পার ডে, এইরকম যাই হোক না কেন, তাহলে আমার এইখানে কে এর ইউনিটটা কি হয়ে গেল, সেম অ্যাজ ভেলোসিটি ইউনিট। তাহলে এইটার যদি আমরা ডাইমেনশন দেখি তাহলে কি হবে, মিটার মানে লেন্থ বাই টাইম, তার মানে এল বাই টি, তার মানে আমরা লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1। এইটা হয়ে যাচ্ছে আমার কে এর ডাইমেনশন। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি। এইবার চলে যাবো আমরা যে এই যে কে ডিপেন্ড করছে কিসের উপর, তাই না। কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি কার উপর ডিপেন্ড করবে। তো প্রথম কথা, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় মানে সয়েলের কিছু প্রপার্টি এবং পারমিয়েন্ট অর্থাৎ যে ফ্লুইডটা সয়েলের মধ্য দিয়ে পাস করছে বা ফ্লো করছে তার কিছু প্রপার্টি। এই দুইয়ের প্রপার্টির উপরই কিন্তু কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি ডিপেন্ড করে। যেমন আমরা ফার্স্ট পয়েন্টে চলে যাব, যে কে ডিপেন্ডস অন, কে ডিপেন্ডস অন, এক নম্বর পয়েন্ট কি, কে ইকুয়াল টু আমরা লিখবো সি ইন্টু D10 স্কোয়ার। সি ইন্টু D10 স্কোয়ার, D10 মানে হচ্ছে আমাদের এফেক্টিভ সাইজ, আমরা পড়েছি অলরেডি। তাহলে D10 যদি আমার সেন্টিমিটারে নিই তাহলে সি এর ভ্যালুটা 100 ধরা হয়। অ্যাকচুয়ালি এর রেঞ্জটা 100 থেকে 150 পর্যন্ত হতে পারে, কিন্তু আমরা নর্মালি 100 ইউজ করব যখন D10কে সেন্টিমিটারে নিচ্ছি, অর্থাৎ কে এর ইউনিটটা তখন আবার কিসে আসবে, সেমি পার সেকেন্ডে পাবো। তাহলে এখানে সিটাকে বলা হয় শেপ ফ্যাক্টর। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করছে প্রথম কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি। আচ্ছা, নেক্সট পয়েন্ট আমরা যেটা বলবো সেটাতে
আবার একটা ফর্মুলা মনে রাখবো, সি ডি স্কোয়ার ই কিউব গামা ডাব্লু বাই 1 প্লাস ই ইন্টু নিউ। এখানে শেপ ফ্যাক্টর, ডায়ামিটার অফ পার্টিকেল এবং সয়েলের ভয়েড রেশিও, তাহলে এই পার্টটা তো গেল সয়েলের প্রপার্টির উপর। এই দুটো, এটা গামা ডাব্লু লিখেছি এই কারণে, কারণ আমরা সয়েল মেকানিক্স পড়তে গিয়ে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করছি, লিকুইডটাকে ওয়াটার নিচ্ছি, সেই জন্য আমরা গামা ডাব্লু লিখেছি। এখানে অন্য কোনো লিকুইড যদি হয় তাহলে তার ইউনিট ওয়েট হবে। তাহলে এখানে আসছে গামা ডাব্লু মানে ওয়াটার বা যে লিকুইড, ওয়াটারের তাহলে ইউনিট ওয়েট, ভিসকোসিটি ওয়াটারের ভিসকোসিটি, তাহলে এই দুটো পারমিয়েন্ট বা যে ফ্লুইডটা ফ্লো করছে তার প্রপার্টি, আর এখানে দেখা যাচ্ছে এগুলো শেপ, সাইজ, ভয়েড রেশিও তার প্রপার্টি। তাহলে এখানে কোফিসিয়েন্ট অফ পারমেবিলিটি এক কথায় বলবো দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে সয়েল ক্যারেক্টারিস্টিক বা সয়েল প্রপার্টির উপর, আর 2 নম্বর হচ্ছে যে ফ্লুইডটা ফ্লো করছে তার প্রপার্টির উপর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট ওয়েট যত বেশি হবে কোফিসিয়েন্ট অফ পারমেবিলিটি তত বেশি হবে, অর্থাৎ যেটা খুব ভারী লিকুইড সেটা কী হবে, তাড়াতাড়ি নিচের দিকে যেতে চাইবে। তাহলে যত ভারী লিকুইড হবে ইউনিট ওয়েট যত বাড়বে তার কোফিসিয়েন্ট অফ পারমেবিলিটি বাড়বে, যদি বাকিগুলো কনস্ট্যান্ট থাকে। বাকিগুলোকে কাউকে হ্যাম্পার করছে, শুধুমাত্র আমরা ইউনিট ওয়েট নিচ্ছি, বাকি কটা সব কনস্ট্যান্ট আছে ধরে নিই। আচ্ছা, এবার যদি আমরা ভিসকোসিটিতে দেখি, ভিসকোসিটিতে দেখলে দেখা যাচ্ছে না ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যদি হাই ভিসকাস হয়, হাই ভিসকাস মানে আর লেস ভিসকাস, ভিসকোসিটি মানে আমরা কি পড়েছি, ভিসকোসিটি মানে, আচ্ছা দেখা যাক কী হয়। ধরো আমাদের দুটো থালা নিয়েছি, এটা আমাদের প্রত্যেকের বাড়ির খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ধরো আমার এখানে ভাত নেওয়া হয়েছে, মানে এটা আমি ধরে নিচ্ছি কোল্ড রাইস আর এটা হট রাইস। ভাব বেরোচ্ছে একদম গরম 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 ভাত, তাহলে একটা কোল্ড রাইস একটা হট রাইস। এবার সেম সেম উচ্চতায়, সেম অ্যামাউন্ট। আচ্ছা, এবার কি করা হয়েছে, এর উপরে আমরা কি করেছি যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি, এখানে 1 চামচ ঘি ঢেলেছি, এখানেও 1 চামচ ঘি ঢেলেছি। ঠান্ডা ভাত গরম ভাত, কোনটায় ঘিটা তাড়াতাড়ি নিচের দিকে আসবে, এই জায়গায় পৌঁছাতে কোনটায় সবথেকে কম সময় লাগবে? অবশ্যই এটা গরম ভাতে তাড়াতাড়ি নিচে পৌঁছাবে। কী করে হলো? কারণ এখানে ভিসকোসিটিটা কী হয়ে যাচ্ছে, লেস ভিসকাস হয়ে যাচ্ছে, অর্থাৎ পাতলা, ঘিটা পাতলা হয়ে গেল, কারণ গরম ভাত। তাহলে যেই পাতলা হয়ে গেল, তার মানে থিনার লিকুইড হলে কী হবে, থিনার, যত থিন পারমিবিলিটি তত বেশি, যত থিক লিকুইড পারমিবিলিটি কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্টে যাবো আমরা। একটা জিনিস এখান থেকে উঠে চলে এলো, টেম্পারেচার, তাই না? আবার দেখা যাচ্ছে এখানে যে ভিসকোসিটিটা কমলো, কখন কমলো? যখন টেম্পারেচার বেড়েছিল, পাতলা হয়ে গেছিলো। তাহলে আবার ভিসকোসিটির সাথে এটা ইনভার্স প্রপোর্শনাল, কিন্তু ভিসকোসিটি আবার কীরকম হবে, যদি আমরা ঘিটাকে গরম করি বা ভাতটা গরম রেখেছি বলে, এখানে গরম থাকার জন্য এটা কী হচ্ছে, টেম্পারেচার যেহেতু বেশি, তাহলে এটা পাতলা হয়ে যাচ্ছে, লিকুইড ফর্মে চলে আসছে তাড়াতাড়ি। তাহলে কে সমান আমরা একবার ভেঙে লিখে নেবো যে কে ভ্যারিজ অ্যাজ গামা ডাব্লু, ইউনিট ওয়েটের সাথে ডাইরেক্ট প্রপোর্শনাল, কে ভ্যারিজ অ্যাজ 1/μ, ভিসকোসিটির সাথে ইনভার্স প্রপোর্শনাল। এইটা আবার টেম্পারেচারের সাথে ডাইরেক্ট প্রপোর্শনাল, কে টেম্পারেচারের সাথে ডাইরেক্ট প্রপোর্শনাল, কারণ দেখলাম যে যত টেম্পারেচার বেশি ছিল, টেম্পারেচার বেশি ভিসকোসিটি কমে গেল, ভিসকোসিটি কমে গেল মানে পারমিবিলিটি বেড়ে গেল। তাহলে এই পয়েন্টটা আলাদা করে মনে রাখতে হবে। আর যদি বলে ভয়েড রেশিওর সাথে কীভাবে রিলেটেড, সেটা তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে E³/1 + E এর সাথে কে ডাইরেক্ট প্রপোর্শনাল। তা এইটা মোটামুটি মনে রাখলেই আমাদের অনেক কটা হয়ে যাবে। নেক্সট আরও কিছু পয়েন্ট আছে, যেমন এখানে তোমার স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট অফ সয়েল পার্টিকেলস অ্যান্ড স্ট্র্যাটিফিকেশনের যে গল্পটা বলছে, এটা আমরা একটু পরে ডিটেলে গিয়ে দেখছি। যেমন ধরে নাও যে আমার যদি লেয়ার যদি দেখি, স্ট্র্যাটিফিকেশন মানে এখানে লেয়ার যদি দেখি, এইরকম একটা আছে, এখানে দুবার আমরা চেক করছি। কীরকম? একবার ফ্লোটা হবে এই দিক থেকে, অর্থাৎ হরাইজন্টালি, আরেকবার হবে ফ্লোটা ভার্টিক্যালি। তাহলে এইখানে স্ট্র্যাটিফিকেশনের সাথে ফ্লোর ডিরেকশন যদি ধরা হয়, তাহলে এই ফ্লোটা বা এই ফ্লোটা কোনটা বেশি পাবো? কোন ফ্লোটা বেশি হবে? হরাইজন্টাল ফ্লোটাই বেশি হবে, কারণ এখানে স্ট্যাটা, একটা স্ট্যাটার সাথে আর একটা স্ট্যাটা যখন আমরা দেখছি এইভাবে রয়েছে, তাহলে এই জায়গাগুলো দিয়ে পারমিবিলিটি চান্স অনেক বেশি, কিন্তু যখন ভার্টিক্যাল ফ্লো হবে সেই পারমিবিলিটি চান্সটা অনেক কমে যাবে। তা এইটা যেমন একটা স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট
বা স্ট্র্যাটিফিকেশনের উপর পয়েন্ট। নেক্সট পয়েন্ট আসছে তোমার ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশনের উপর কীরকম, যেমন এখানে যদি আমার দেখা যাচ্ছে অনেকগুলো সয়েল পার্টিকেলস আছে, তার মাঝখানে কি রয়েছে, গ্যাপ রয়েছে। এবার এখান থেকে কোনো লিকুইড আমি এখান থেকে ঢেলেছি, এই লিকুইডটা যখন এই ভিতর দিয়ে পাস করছে, তার ভিতরে দেখা গেল যে এই জায়গাতে আমার এয়ার এনট্র্যাপড হয়ে আছে, মানে এয়ার বাবলসের মতন ছোট ছোট এয়ার বাবলস রয়ে গেছে। তাহলে কি করবে, ছোট ছোট ভালভের মতন অ্যাক্ট করবে, অর্থাৎ বাধা দেবে ফ্লোকে। জলটা এখানে এলো কিন্তু এখান দিয়ে আর যেতে পারছে না, যদি বাবলসটা বেরিয়ে যেত তাহলে সেই জায়গাটা পেতো, আবার ঢুকতে পারতো। তো এই যে ওয়াটারটা এখান দিয়ে পাস করতে হবে, তার জন্য এখানে যদি জল থেকে যেত, মানে যদি আমরা এটা ফুললি স্যাচুরেট পেতাম, তাহলে অনেক ইজি হতো, ওর পথটা অনেক ইজি হতো, খুব ফ্রিলি এখান থেকে নিচের দিকে চলে আসতো। কিন্তু যদি এয়ার এনট্র্যাপড হয়ে থাকে এই জায়গাগুলো, এরা কিন্তু অ্যাকচুয়ালি ছোট ছোট ভালভের মতন এই জায়গাগুলোকে চোক করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, যাতে করে এর প্যাসেজটা আটকে যাচ্ছে। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন যদি কমে যায়, এয়ার এনট্র্যাপড হয়ে থাকে, তাহলে কিন্তু পারমেবিলিটি কমে যাবে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাব যে অ্যাবজর্বড ওয়াটার। অ্যাবজর্বড ওয়াটার আমরা সয়েল ওয়াটারে পড়েছি অলরেডি। অ্যাবজর্বড ওয়াটারে আমরা দেখেছিলাম, মনে করে দেখবে যে সয়েল পার্টিকেলস যেগুলো ছিল, এই সয়েল পার্টিকেলসের পাশে দেখা যাচ্ছে এরকমভাবে অ্যাবজর্বড ওয়াটার এসে কি করছে, জায়গা অনেকটা ব্লক করে দিচ্ছে। কোন জায়গাটা ব্লক করে দিচ্ছে, মানে এই জায়গাটা যে পোর, এই পোরের এরিয়াটা অনেক কমে যাচ্ছে অ্যাবজর্বড ওয়াটার থাকার জন্য। তাহলে সেটাও কিন্তু জলকে পাস করতে বাধা দেবে। বাধা দেবে মানে অর্থাৎ ওর প্যাসেজের যে উইডথ সেটা ন্যারো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্টে আমরা চলে যাব যে ফরেন ম্যাটার। ফরেন ম্যাটার মানে ধরো আমাদের যেমন পলিথিন থাকে, আমরা যদি এখন যে ইউজ করছি পলিথিন ফেলে দিচ্ছি, ফেলে দিচ্ছি, তাহলে এবার কী হবে, তাহলে কিন্তু এটা নিচের দিকে যেতে পারবে না, জলটা ইন্টারাপ্ট হয়ে যাবে। তো ফরেন ম্যাটেরিয়াল এরকম বিভিন্ন কিছু থাকতে পারে যেটা জলের পথকে ইন্টারাপ্ট করতে পারে। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা যাব যে রেঞ্জ অফ কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি। এইগুলো কিন্তু আমরা অলরেডি মানে কি বলবো, মুখস্থ করবো কীরকমভাবে পরীক্ষার জন্য। এইটার ভ্যালুগুলো আমাদের ডিপেন্ড করছে, একটু আগেই পড়েছি যে গ্র্যাভেল যদি হয় তাহলে পারমেবিলিটি কী হবে, বেশি, কার তুলনায়, স্যান্ডের তুলনায়। আবার স্যান্ডের থেকে দেখা যাবে সিল্টের পারমেবিলিটি আর একটু কমে গেল, ক্লের পারমেবিলিটি আরও কমে যাচ্ছে। তো এগুলো টিপিক্যাল কিছু ভ্যালু রয়েছে, সেগুলো মনে রাখতে হবে। আচ্ছা, মনে রাখার জন্য আমরা একটা চার্ট ইউজ করি। যেমন ধরো এইদিকে আমি লিখছি মেটেরিয়াল, আর এইদিকে লিখছি আমরা স্মল কের ভ্যালু সেমি পার সেকেন্ডে। যেমন ফার্স্ট আসছে ধরো গ্র্যাভেল। গ্র্যাভেলের জন্য আমরা কি করি, আমরা কত বলি যে গ্রেটার অর ইকুয়াল 10 টু দি পাওয়ার 0। 10 টু দি পাওয়ার 0 হঠাৎ লিখতে গেলাম, অর্থাৎ গ্রেটার দ্যান 1। নেক্সট আসছে যখন আমার স্যান্ড। স্যান্ডের আবার কিছু ভাগ আছে, যেমন কোর্স স্যান্ড, মিডিয়াম স্যান্ড, ফাইন স্যান্ড, এই তিনটে নেব। তাহলে স্যান্ডের দিক থেকে কোর্স, মিডিয়াম, ফাইন। আচ্ছা, এরপরে আসবে সিল্ট, তারপরে আসবে ক্লে। এদের ক্ষেত্রে কত ধরবো, স্যান্ড, কোর্স স্যান্ডের ক্ষেত্রে কত, 1 থেকে মানে 10 টু দি পাওয়ার 0 টু 10 টু দি পাওয়ার -1। এই যে 10 টু দি পাওয়ার 0 টু 10 টু দি পাওয়ার -1 বলছি, আচ্ছা আগে লিখে নিই। টেন টু দি পাওয়ার দিয়ে মনে রাখার সুবিধে বলে আমরা 10 টু দি পাওয়ারটা নিচ্ছি। অ্যাকচুয়ালি এইটা যদি বলে ভ্যালু কত হবে, তাহলে এটা 1 থেকে 0.1, এখন মুখস্থ রাখা অসুবিধা। এরকম করে আবার এটা 0.1 থেকে 0.001, তা সেইটা মুখস্থ রাখতে অসুবিধা হয় বলে আমরা এটা 10 টু দি পাওয়ার দিয়ে মনে রাখি। এই হয়ে গেল ব্যাপার। নেক্সট চলে যাব আমরা কতগুলো টেস্টে, যে আমরা কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি টেস্ট, কিছু ফিল্ড টেস্ট আছে, কিছু, আচ্ছা না, তার আগে আর একটা জিনিস আমাদের বলে নেওয়া দরকার, যেটা হচ্ছে যে কোফিসিয়েন্ট অফ অ্যাবসলিউট পারমিবিলিটি। এখনই আমরা একটু আগে দেখেছি যে স্মল কে ইকুয়াল টু, যে বড় ফর্মুলাটা লিখেছিলাম, সি ডি স্কোয়ার ই কিউব গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই ইন্টু মিউ। এইখানে আমরা কি বলেছিলাম, যে এই পার্টটা ছিল সয়েল ক্যারেক্টারিস্টিক আর এই পার্টটা ছিল
পারমিয়েন্ট অর্থাৎ যে লিকুইড ফ্লো করছে তার প্রপার্টি। যদি আমরা এইটাকে অফ করে দিই, এইটাকে যদি অফ করে দিই, কী করে অফ করব? তাহলে যদি আমরা এই স্মল কে কে মাল্টিপ্লাই করি এর রিভার্স দিয়ে, অর্থাৎ মিউ বাই গামা ডাব্লিউ দিয়ে, তাহলে কি হবে? স্মল কে ভ্যালু তো এইটা লিখছি, তাহলে এর স্মল কে ভ্যালুটা এটা পুরোটা লিখলাম ইন্টু মিউ বাই গামা ডাব্লিউ, তাহলে মিউ মিউ কেটে যাবে, গামা ডাব্লিউ কেটে যাবে, তাহলে যেটা পড়ে থাকবে এই পার্টটা, এরই নাম হচ্ছে ক্যাপিটাল কে, অর্থাৎ এই পার্টটা শুধু থেকে যাবে সি ডি স্কোয়ার ই কিউব বাই 1 প্লাস ই। এইটাকেই বলছি আমরা কোফিসিয়েন্ট অফ অ্যাবসলিউট পারমিয়েবিলিটি। তা এইটা কার উপর ডিপেন্ডেন্ট? অনলি সয়েল ক্যারেক্টারিস্টিকের উপর, কারণ এখানে পারমিয়েন্টের যে প্রপার্টিটা ছিল তাকে অফ করে দেওয়া হয়েছে, এইটুকু মনে রাখলে খালি হবে। আচ্ছা, নেক্সট পয়েন্টে আসবো এবার আমরা টেস্টে। টেস্ট পড়তে গিয়ে আমরা যেমন, আমি একটা কথা বলি, এখানে আমরা বিসি পুনমিয়ার যে সয়েল মেকানিক্স বইটা আছে, আমি সেখান থেকেই বলছি, পারমিবিলিটি চ্যাপ্টারে 186 পেজ, যে ডিটারমিনেশন অফ কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটিতে আমরা এখানে দেখেছি ল্যাবরেটরি টেস্টে রয়েছে কনস্ট্যান্ট হেড আর ফলিং হেড পারমিবিলিটি টেস্ট, ফিল্ড টেস্টে আছে পাম্পিং আউট টেস্ট, পাম্পিং ইন টেস্ট, আর ইনডাইরেক্ট মেথডে আছে যে কম্পিউটেশন ফ্রম গ্রেন সাইজ অর স্পেসিফিক সারফেস, 2 নম্বরে হচ্ছে হরাইজন্টাল ক্যাপিলারি টেস্ট, অ্যান্ড 3 নম্বরে হচ্ছে কনসলিডেশন টেস্ট ডেটা থেকে। তো এই সমস্তগুলোর মধ্যে আমাদের এই ল্যাবরেটরি টেস্টের কনস্ট্যান্ট হেড আর ফলিং হেড এই দুটো জানতে হবে, কারণ এখান থেকে আমাদের রিটেন পরীক্ষায় এমসিকিউ আসে। এখানে আমরা শর্টে মনে রাখবো, আমরা বেশি কিছু এখান থেকে পড়বো না। কি মনে রাখবো? কনস্ট্যান্ট হেড, নামটাতেই আছে কনস্ট্যান্ট হেড, অর্থাৎ একটু আগেই পড়লাম এই যে ট্যাঙ্ক 1 আর ট্যাঙ্ক 2 এর যে গল্পটা পড়ছিলাম, ট্যাঙ্ক 1 থেকে যখন ট্যাঙ্ক 2 তে ফ্লো হচ্ছে তখন হেড কি কনস্ট্যান্ট থাকছে কোনো ট্যাঙ্কের? থাকছে না। ট্যাঙ্ক 1 এর হেডটা কমতে থাকছে আর ট্যাঙ্ক 2 এর হেডটা কি হচ্ছিল? বাড়তে থাকছিল। তাহলে কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্ট মানে বোঝা যাচ্ছে যে আমরা এমন এক সয়েল স্যাম্পেলকে এমন কন্ডিশনের মধ্যে রাখবো যে যাতে করে তার উপরে ওয়াটার লেভেলটা যেন কনস্ট্যান্টলি মেনটেন হয়। তো কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্ট কার জন্য করব? যে সমস্ত সয়েল পার্টিকেল বা যে সমস্ত মেটেরিয়াল হাইলি পারমিয়েবল মানে ধরো আমার গ্র্যাভেল নিয়েছি, বা আমি যদি কোর্স স্যান্ড ইউজ করছি, তাহলে সেই সমস্ত মেটেরিয়ালে আমি একটা স্যাম্পেল নিলাম, তার উপরে পাইপ দিলাম, একটা ট্যাঙ্ক ফিট করেছি, সেখান থেকে জল ঢালছি, জল দেওয়ার সাথে সাথে কী হবে? ইমিডিয়েট নিচে দিয়ে বেরিয়ে যাবে, তাহলে আমি ডেটাটা কালেক্ট করতে পারবো না যে কত সময়ে কত আমি ডিসচার্জ পেলাম। এইটা যদি আমাকে মেজার করতে হয় টাইম ধরে, যে এই টাইমের মধ্যে 1 ঘন্টা টাইম, তাহলে 1 ঘন্টা টাইমের মধ্যে টোটাল এই অ্যামাউন্ট ডিসচার্জ হয়েছে, তা সেখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে ওই 1 ঘন্টা ধরে কি করতে হবে? আমার কত ডিসচার্জ, সেটা ফ্লোটা ঠিকঠাক রাখার জন্য কনস্ট্যান্ট একটা হেড আমাদের মেনটেন করে যেতে হবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্ট। আমি মনে রাখি কিভাবে না, সি ফর কনস্ট্যান্ট, সি ফর কোর্স গ্রেন্ড। তাহলে ফলিং হেড কখন হবে? ফলিং হেডটা হচ্ছে যে আমি উপরে জল কিছুটা ঢেলে দিয়ে গেছি, 2-4 ঘন্টা পরে এসে দেখছি নিচের দিকে খুব সামান্যই জল জমা হয়েছে, মানে লেস পারমিয়েবল যেগুলো, যেমন ক্লেই সয়েল, তাহলে এর ক্ষেত্রে কি হবে? খুব অল্প পরিমাণ জল পারমিয়েন্ট, অল্প পরিমাণ ফ্লুইড নিচে দিয়ে বেরিয়ে আসছে। তো এর ক্ষেত্রে আমার হেডটাকে কনস্ট্যান্ট রাখার দরকার নেই, কারণ একটা নির্দিষ্ট সময় আমার এখানে কতটা জল ছিল, তারপরে এই সময়ে গিয়ে কতটা জল ফল হয়েছে, সেটা আমরা মেজার করতে পারবো ইজিলি উইদাউট মেনটেনিং কনস্ট্যান্ট হেড। সেই জন্য আমরা হেডটাকে ড্রপ হতে দেব, অর্থাৎ একটা টাইমে হেড ছিল এখানে, পরবর্তী একটা সময় হেডটা ফল হয়ে এখানে এসছে নিচে, সেই সময়ের মধ্যে কত ডিসচার্জ হয়েছে সেইটার ডেটা দেখে আমরা সেটার পারমিবিলিটি বের করতে পারি। সেই জন্য আমরা সেটাকে বলছি ফলিং হেড পারমিবিলিটি টেস্ট। তাহলে এফ ফর ফলিং, এফ ফর ফাইন গ্রেন্ড। এটা প্রথম কথা, যে কোন টেস্টটা কোন সয়েলের জন্য অ্যাপ্লিকেবল, এখান থেকে পরীক্ষায় কিন্তু এমসিকিউ আছে। নেক্সট এবার চলে যাব, আমি বলে দিই পেজ নাম্বারটা, ভিসি পুনমিয়া 188 অ্যান্ড 189, এই দুটো পেজ একটুখানি দেখবে। এখানে আমরা যেমন কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্ট, আরেকটাকে বলছি ফলিং হেড পারমিবিলিটি টেস্ট। কনস্ট্যান্ট হেড, এইখান থেকে আমাদের কে এর ভ্যালু বেরোবে, এখান থেকেও আমরা কে এর ভ্যালু বেরোবে, কারণ এটা একটু আগেই বললাম যে কোফিসিয়েন্ট অফ পারমিবিলিটি, এইটার ল্যাবরেটরি টেস্ট দুটোই। তো এখানে যেটা বেরোবে,
কোনটা কী জিনিস একটু বলে নেওয়া যাক। বইটার পেজটা খেয়াল করলেই দেখা যাবে যেখানে হচ্ছে যে কিউ কিউ মানে হচ্ছে টোটাল ডিসচার্জ কত সময়, টি সময় ধরে। মানে আমি যদি 1 ঘন্টা ধরে এটা মেনটেন করি তাহলে 1 ঘন্টা সময় টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা ডিসচার্জ হচ্ছে সেটা কিউ। এল মানে হচ্ছে সয়েল স্যাম্পেলের লেন্থ, যে আমার এখান থেকে জলটা যদি আপ টু ডাউন যায় তাহলে এল লেন্থ কতটা। ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে আমার ক্যাপিটালে। এইচ মানে হচ্ছে হেড কতটা, এই ট্যাঙ্ক থেকে সয়েলের মধ্যে দিয়ে হয়ে আরেকটা ট্যাঙ্কে জলটা যাচ্ছে, দুটো ট্যাঙ্কের ওয়াটার লেভেলের ডিফারেন্সটা হচ্ছে এইচ। তাহলে এল সয়েল স্যাম্পেলের লেন্থ, এ সয়েল স্যাম্পেলের ক্রস সেকশন এরিয়া, এইচ হেড লস, কিউ হচ্ছে টোটাল ডিসচার্জ, টি সময়। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্টে কে বেরোবার ফর্মুলা। এখানে ফলিং হেড থেকে আমরা কি করে পাবো, 2.303 বা 2.3ও অনেক সময় ইউজ করে অপশানে। লগ H1/H2 L ইন্টু স্মল এ বাই ক্যাপিটাল এ ইন্টু টি। এখানে কোনটা কি জিনিস বুঝে নিতে হবে। H1H2 আমি একটা জাস্ট ফ্রি হ্যান্ড করে দিচ্ছি বোঝার জন্য, যে যদি আমার এখানে একটা সয়েল স্যাম্পেল থেকে থাকে, জলটা এখান থেকে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে কোথায় আসছে, এইখানে আসছে। এখানে আমার হেড ছিল কতটা, দেখা যাচ্ছে এখানে জলের লেভেল এইদিকে আছে, এই জলের লেভেলটা ইনিশিয়াল ছিল এখানে। তাহলে H1 হেড পাচ্ছি, H1 হেড পাওয়া যাবে কোন সময়, ধরো দেখা যাচ্ছে এটা T1 টাইমে। আচ্ছা, এরপরে এবার কি করলাম, খানিকক্ষণ পরে সয়েলটা এখানে আছে, খানিকক্ষণ পরে দেখা যাচ্ছে আমরা আবার মেজারমেন্ট নিয়েছি, তাহলে এটা জলের ফ্লোটার ডিরেকশন ধরে নেওয়া যাক এইদিকে। খানিকক্ষণ পরে T2 সময় যখন আমি মেজারমেন্ট নিচ্ছি তখন জলটা এসছে এখানে, তার মানে তখন হেড কত, H2। তাহলে H1 কিন্তু ধরো T1 সময় যদি এটা 0 টাইম ধরি, T2 মানে ধরো এটা আফটার 1 আওয়ার, এটা মিনিট বা সেকেন্ডে আমরা যাবো সেটা আলাদা ইস্যু। ধরো আমি 1 মিনিট পরেই দেখছি, তাহলে T2 সমান ধরো 60 সেকেন্ড নিলাম। তাহলে এখানে কি মনে রাখবো যে H1 কিন্তু গ্রেটার দেন H2 বাট T2 গ্রেটার দেন T1। আচ্ছা, এই যে এখানে স্ট্যান্ড পাইপ যেটা নিয়েছি যার মধ্যে জলটা ছিল, যে হেডটা H1 থেকে H2 তে ফল হতে দিয়েছি তার জন্য এর নাম হচ্ছে ফলিং হেড। তাহলে এইটার পাইপটা স্ট্যান্ড পাইপের ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে স্মল এ, আর এখানে যে সয়েল স্যাম্পেলটা আছে এইটার যদি ক্রস সেকশন এরিয়া দেখতাম, এইটা ছিল আমাদের ক্যাপিটালে, আর এখান থেকে এইটা সয়েল স্যাম্পেলের লেন্থ ছিল, এইটা হচ্ছে এল। তো এই হয়ে যাচ্ছে আমাদের কেস। আচ্ছা, এখানে তাহলে ক্যাপিটাল টি মানে কি, অ্যাকচুয়ালি এই যে বললাম যে ক্যাপিটাল টি মানে তাহলে লিখবো যে T2 - T1, টোটাল টাইম কত যার মধ্যে এটা হয়েছে। তাহলে এইখান থেকে আমরা কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটিটা বের করতে পারবো। লাস্ট পয়েন্ট আমাদের পারমিবিলিটি চ্যাপ্টারে চলে যাব, যে পারমিবিলিটি অফ স্যাচুরেটেড সয়েল ডিপোজিট। একটু আগেই বলেছিলাম যে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি ডিপেন্ড করছে, তার একটা পয়েন্ট ছিল যে স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশন মানে এই যে হরাইজন্টাল বা পারপেন্ডিকুলার ভার্টিক্যাল দুটো ছবি এঁকেছিলাম, যে হরাইজন্টাল ফ্লোটা বললাম যে ডিপোজিট লেয়ারের প্যারালাল যেটা, দ্যাট ইজ হরাইজন্টাল যেটা এঁকেছিলাম সেটা সবসময় বেশি হবে তার থেকে ভার্টিক্যালের থেকে। তো সেইটা আমরা একটুখানি দেখে নেব। আচ্ছা, এইটার জন্য আমি রেফারেন্স পেজ নাম্বার যেতে বলছি, বিসি পুনমিয়ার পেজ নাম্বার হচ্ছে 196, পেজ নাম্বার 196। আমি ছবিটা একটু সবাইকে দেখিয়ে দিতে চাই। মুড়ে নি, ক্লিয়ার। এই যে এখানে অ্যাভারেজ পারমিবিলিটি প্যারালাল টু বেডিং প্লেন দেখাচ্ছে না, এখানে একটা ট্যাঙ্ক আছে। এখানে কি হচ্ছে, এই যে Z1 Z2 Z3 Zn মানে n সংখ্যক যদি আমি লেয়ার ধরি, এক একটা লেয়ার এইভাবে রয়েছে, জলটা এর পাস করে এদিক থেকে এই ট্যাঙ্কে উঠছে। দুটো ট্যাঙ্কের মধ্যে জলের লেভেলের ডিফারেন্স হচ্ছে এইচ, তার মানে এখানে এটা হচ্ছে আমাদের হেড ডিফারেন্স। ওকে, এখানে ভি ভেলোসিটিতে জল যাচ্ছে কি পরিমাণ, স্মল কিউ অ্যামাউন্ট। এবারে এই যে লেয়ারগুলো নিয়েছি, এখানে আমাদের কেসগুলো কি কি দেখব। ফার্স্ট লেয়ার Z1 ডেপথ, Z2 ডেপথ, Z3 Zn। আরেকটা আমরা ধরি, এইটা হচ্ছে লেন্থ অফ সয়েল স্যাম্পেল। ওকে, এইটা যদি লেন্থ ধরি, এটা যদি ডেপথ হয়, তাহলে এই ট্যাঙ্কটার তো একটা উইডথ আছে, সেই উইডথটাকে আমরা ইউনিট রাখি, 1 রাখি। আচ্ছা, নেক্সট এবার তাহলে আমরা যদি চারটে যদি লেয়ার থাকে, চারটে লেয়ার আছে, চারটে ভেলোসিটি V1 V2 Vn করে দেখানো হয়েছে, ডিসচার্জগুলো Q1 Q2 Qn করে দেখানো হয়েছে, আর কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি
K1 K2 K3 K4 এইভাবে দেখানো আছে। আচ্ছা, এখানে যেটা প্রথম জিনিস আসছে যে আমাদের এখানে পড়ে দেখতে হবে একটু, যে লেট Z1 হচ্ছে থিকনেস বলে দিয়েছে, কে সব বলে দেওয়া আছে। বলছে ভি ইকুয়াল টু কে আই, এটা তোমরা পড়েছি অলরেডি। এই যে এখানে ভি ইকুয়াল টু কে আই, এটা অলরেডি পড়া হয়ে গেছে আমাদের। এবারে কি বলছে, দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই উইল বি সেম ফর অল লেয়ার্স। কেন? কারণ একটা জিনিস বুঝবো, আই মানে আমরা কি করেছি এইচ বাই এল। এখন দেখো এখানে এই চারটে লেয়ারের জন্যই এইচ কিন্তু সেম, লেন্থ অফ সয়েল স্যাম্পেল এলটাও সেম, তাহলে এইচ বাই এল চারটের জন্যই সেম। তাহলে আইটা কি হয়ে যাচ্ছে এখানে, যে এই যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই উইল বি সেম ফর অল লেয়ার, হ্যাঁ 1 নম্বর। 2 নম্বর আসছে হাউএভার ভি সমান কে আই। এখন আই সেম হলেও যেহেতু চারটে সয়েল আলাদা আলাদা, তাহলে এদের কে এর ভ্যালু যেহেতু আলাদা, তাহলে কেটা যদি ডিফারেন্ট হয়ে যায়, আই একই হলেও ভিটা ডিফারেন্ট হয়ে যাবে। সুতরাং V1 V2 V3 এই ভেলোসিটিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবারে কি হচ্ছে, যে অ্যাভারেজ ভেলোসিটি যদি আমরা এটা এক্স অ্যাক্সিস ধরি, হরাইজন্টাল বা কে এইচ মানে হরাইজন্টাল বা কে এক্স এক্স ডিরেকশানে, কে এক্স যদি অ্যাভারেজ পারমেবিলিটি অফ সয়েল হয়, বের করছি কি করে, যে টোটাল ডিসচার্জ থ্রু দ্য সয়েল ডিপোজিট কত হবে না, এই 1 নম্বর দিয়ে যাওয়া ডিসচার্জ প্লাস 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তার মানে Q1 Q2 Q3 Qn এগুলো যোগফলটাই হয়ে যাচ্ছে আমার এখান থেকে এদিকে টোটাল ডিসচার্জ। সেইটা এখানে বসানো হয়েছে যে স্মল কিউ সমান Q1 প্লাস Q2 প্লাস Qn। এবারে কিউ সমান আমরা কি লিখতে পারি, এই যে কিউ সমান রেখে দিয়েছি, Q1 এর জায়গায় কি পুট করেছে এখানে, KIZ1। কেন KIZ1 কেন পুট করলাম, KIZ1 কেন পুট করলাম, কিউ ইকুয়াল টু আমরা কি জানি এভি, কিউ ইকুয়াল টু কি জানি এ ইন্টু ভি, কিউ ইকুয়াল টু এভি জানি। আচ্ছা, এখানে তাহলে Q1 মানে A1 V1 লিখতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে V1 মানে ভি সমান আমরা কি জানি কে আই, তাহলে ভি এর জায়গায় আমরা কি পুট করছি, ভি সমান কে আই, তাহলে V1 এর জায়গায় লিখছি K1 I1 লিখতাম, কিন্তু যেহেতু আইটা সবারই সমান রেখে দিয়েছি, হয়ে গেল। তাহলে K1 I এইটাকে অ্যাকচুয়ালি বলছি কিন্তু V1 হয়ে গেল, V1 হয়ে গেল। তাহলে কিউ ইকুয়াল টু এভি, ভিটা হয়ে গেল। এখন এ মানে এরিয়া, মানে আগেই বলেছি এইটা হচ্ছে লেন্থ, এল লেন্থ অফ সেকশন, মানে জলটা যেদিকে ফ্লো হচ্ছে না তার প্যারালাল লেন্থটাকে কিন্তু নেব এল, আর এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে মানে এই থিকনেসটা কত জেড, আর এদিকে উইথ তাহলে কত আছে, উইথটা 1 ধরেছি, তার মানে এরিয়াটা কত হলো জেড ইন্টু 1, জেড ইন্টু 1, জেডটা থিকনেস 1টা উইথ, তাহলে জেড ইন্টু 1 এরিয়ার মধ্য দিয়ে ফ্লোটা হচ্ছে। তাহলে এখানে কিউ ইকুয়াল টু এভি, ভি এর জায়গায় লিখে দিচ্ছি কি কে আই, তাহলে K1 I, তাহলে এটা V1, আর A1 এর জায়গায় লিখছি আমরা কি Z1 ইন্টু 1, তাহলে শুধু Z1, তাহলে এটা হয়ে গেল। ঠিক সিমিলারলি Q2 এর জায়গায় লিখবো K2I, তার মানে এটা ইন্ডিকেট করছে V2 কে, আর Z2 ইন্টু 1 তার মানে A2, এইভাবে চলতে থাকবে। নিয়ে এবার দেখা যাবে এখান থেকে যদি আমরা KX এর ফর্মুলা বের করি, তাহলে এখানে ফাইনাল যে ফর্মুলাটা চলে আসছে এটা আমরা মনে রাখবো, যে সামেশান KZ বাই হচ্ছে সামেশান Z। এটা অনেক সময় আমরা জেডটাকে ডেপথ ডি দিয়েও ইন্ডিকেট করি, সেই জন্য তাহলে এটা সামেশান KD মানে K1 D1 প্লাস K2 D2 প্লাস K3 D3 এটসেট্রা, নিচে হচ্ছে D1 প্লাস D2 প্লাস D3 টোটাল ডেপথ, এটা হয়ে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে প্যারালাল টু বেডিং প্লেনে অ্যাভারেজ পারমেবিলিটি কত, দ্যাট ইজ KX। নেক্সট পয়েন্টে এবার আমরা চলে যাব যে অ্যাভারেজ পারমেবিলিটি অফ এটা পারপেন্ডিকুলার টু বেডিং প্লেন, সেকেন্ড কেস। এখানে দেখা যাচ্ছে, ছবিটা দেখে নেবো আগে, এখানেও দেখো এইখানে এইরকমভাবেই লেয়ার কটাকে রাখা হয়েছে, লেয়ার কটা এইভাবেই রাখা আছে, ঠিক আছে। লেয়ার কটা এখানে যেমন ছিল এখানেও তেমন রাখা হয়েছে। এখানে কি হচ্ছে, জলটা আবার এখান থেকে আসছে, এখান থেকে এসেই যে অ্যারো দেওয়া আছে মানে আপওয়ার্ড ফ্লো হয়ে এখানে যাচ্ছে, যেমন এখান থেকে এদিকে যাচ্ছিল এখান থেকে এদিকে যাচ্ছে। এখানেও আবার সেম, দুটো ট্যাঙ্কের মধ্যে যে হেডের ডিফারেন্স সেটা এইচ, নিচে টোটাল ডেপথ এটা জেড ছিল, এটাও জেড আছে, Z1 Z2 I1। হ্যাঁ, এবার প্রসঙ্গ হচ্ছে এখানে আইটা সিমিলার ছিল, এখানে আই চেঞ্জ হয়েছে, সেটা পরে যাচ্ছি। তাহলে বিভিন্ন ডেপথ ছিল Z1 Z2, এখানেও সেম, এখানে K1 K2 K3 এইসব ছিল, এখানেও সেম। এবারে কি আসছে দেখা যাক। এখন এইখানে 2 লিটার জল যেতে পারে, এখানে 4 লিটার, এখানে 7 লিটার, এখানে 12 লিটার, এইভাবে যেতে পারতো, কারণ আলাদা আলাদা কোফিসিয়েন্ট অফ পারমেবিলিটি।
আলাদা ভেলোসিটি, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এক হওয়া সত্ত্বেও তাহলে আমরা কি দেখলাম এখানে ভি সমান হচ্ছে কে আই, তাহলে সেইটা আই এক হওয়া সত্ত্বেও ভি আর কে ডিফারেন্স থাকার জন্য ভিটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। ভি চেঞ্জ হলে কি হবে, সেম এরিয়া যদি হয়ও, মানে আমরা Z1 Z2 Z3 Z4 এগুলোর যদি ভ্যালু সেমও পেতাম, ওয়ান এরিয়া, তার মানে Z1 × 1 Z2 × 1 এগুলোর মধ্যে দিয়ে জল যা যাচ্ছে, তাহলে আমরা কিউটা ডিফারেন্ট পাচ্ছিলাম, সেই জন্য Q1 Q2 Q3 এগুলো টোটাল যোগফল সমানই টোটাল ডিসচার্জ পেয়েছি। এখানে কি আসছে দেখা যাক, এখানে দেখা যাচ্ছে যে ভিটা যাচ্ছে, যে ভেলোসিটি ধরে নিচ্ছি ভি। এখন আমরা যদি ধরি যে এই সয়েল স্যাম্পেলটা এদিকে ফ্লো হচ্ছে, তাহলে এখানে জেড এইটা কিন্তু এল হয়ে গেছে। এখন এর এরিয়াটা কত, এরিয়াটা কত হবে এল × 1, এইটা কিন্তু দেখা যাচ্ছে সবারই জন্য সমান। তাহলে যদি আমার এখানে যে পরিমাণ জল 1 নম্বর লেয়ার পাস করছে, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পাস করছে, সেই জলটা এখানে পৌঁছাচ্ছে, তার মানে 1 নম্বর লেয়ারের মধ্যে দিয়ে যা ডিসচার্জ হবে 2 নম্বরে তাই ডিসচার্জ, 3 নম্বরে তাই ডিসচার্জ। তার মানে এখানে ডিসচার্জটা কনস্ট্যান্ট, ডিসচার্জ কনস্ট্যান্ট থাকার সাথে সাথে যেহেতু সয়েল স্যাম্পেলটা একটা কন্টেনারে আছে এবং এদিকটা এল এদিকটা এখন 1, এইভাবে বলেছি যে সয়েল যে ওয়াটার যেদিকে ফ্লো হচ্ছে তার পারপেন্ডিকুলারটা এরিয়া নেব, তাহলে আপওয়ার্ড ফ্লো হওয়ার জন্য L1 এইটা এরিয়া, এই এরিয়াটাই 4টে লেয়ারের জন্যই সেম। তাহলে আবার দেখা যাচ্ছে তাহলে কিউ সেম ছিল, এরিয়াটা সেম, তাহলে কি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি ভিটা সেম হয়ে গেল। তাহলে ভি সেম। এইবার এখানে চলে আসি, H1 সমান হেডটা কি সেম হবে, এবার হেডটা সেম হবে। এবার পড়ে নিই এখানে কি বলছে দেখো, বলছে ইন দিস কেস দ্য ভেলোসিটি অফ ফ্লো অ্যান্ড হেন্স দ্য ইউনিট ডিসচার্জ উইল বি সেম থ্রু ইচ লেয়ার, যেটা এখনই বললাম। হাউএভার দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হেন্স দ্য হেড লস থ্রু ইচ লেয়ার উইল বি ডিফারেন্ট। কেন, কারণ এই ফার্স্ট লেয়ারের মধ্যে দিয়ে যখন হেড দেখবো, আই সমান আমরা কি পড়েছি H/L, H/L, তো এখানে H/Z এদিকে ফ্লোটা হচ্ছে, তাহলে H/Z, তাহলে ভি সমান কে আই, এটা আমরা জানি, ভি সমান কে আই জানি। আই এর জায়গায় কি বসাতে পারি I/L, এখানে I/Z ধরছে, তো I/Z যদি বসাই তাহলে I/Z1, I1 সমান কি পাবো V1 সমান ভি সমান ভি ইকুয়াল টু কে আই। এই জায়গাটা একবার যে এইচ সমান টোটাল হেড লসটা কী হবে, বিভিন্ন লেয়ারে চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে বলছি, এই যে এইচ সমান লিখছে H1 + H2 + HN পর্যন্ত যোগফল, বাট H1 সমান আমরা কি জানি I1Z1, কোথা থেকে পাচ্ছি এইটারই কথা বলছি। I সমান H/L, H/L এর বদলে এখানে H/Z ধরছি, তাহলে এই যে I = H/Z, সেখান থেকে চলে আসছে H1 সমান I1Z1, সিমিলারলি H2 সমান I2Z2, এইভাবে পাবো এগুলো আমরা। ওকে, H সমান এবার কি, H সমান আমরা কি I1 + Z1, I2 + Z2, কারণ হেডগুলো কী হবে এইখান থেকে এখানে যখন আছে তখন যে হেডটা লস হচ্ছে এখানে ফ্লো হতে গিয়ে, এর উপরে যখন যাচ্ছে আরও হেড লস হচ্ছে, আরও হেড লস হচ্ছে, আরও হেড লস, যত বেশি যাচ্ছে তাহলে তত কি হচ্ছে হেডটা লস হচ্ছে। এখানে হেডটা সেম কেন ছিল, কারণ এইখানে দেখা যাচ্ছে প্রত্যেকটাই সিমিলার লেন্থ ক্রস করছিল। আবার বলছি, এইচ যে ডিফারেন্সটা ছিল সেটা 4টে লেয়ারের সেম লেন্থ ছিল L, কিন্তু এইখানে এইচ ডিফারেন্সের জন্য এইখানে দেখা যাচ্ছে কত লেন্থ এ ক্রস করেছে ZN, তারপর একটা আলাদা Z3, এ Z2, এ Z1, তাহলে আলাদা আলাদা লেন্থ ক্রস করতে হচ্ছে বলে এখানে দেখা যাচ্ছে সেম এইচের জন্য আলাদা আলাদা লেন্থ ক্রস করতে হচ্ছে, তার জন্য আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য টোটাল হেড লসটা আমরা টোটাল হেড ইকুয়াল টু পাবো যে প্রত্যেকটা হেড লসের যোগফল। তাহলে এবার যে এইচ সমান, তাহলে আমরা কি হলো যে I1Z1 + I2Z2, মানে H1 এর ভ্যালু বসাচ্ছি, H2 এর ভ্যালু বসাচ্ছি, এগুলো পেয়ে গেলাম। এবারে দেখা যাচ্ছে অ্যাভারেজ পারমিবিলিটি পারপেন্ডিকুলার টু বেডিং প্লেন, এই যে ভি সমান কে আই, এটা আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, এই যে কেজেডকে আমরা রেখে দিচ্ছি, কেজেড মানে এখানে জেড ডিরেকশানে, অর্থাৎ আমরা কে ওয়াইও বলতে পারি, ভার্টিক্যালি ওয়াই ডিরেকশানে। তাহলে এইখানে আমরা বের করছি এটা, তো কেজেডটা হচ্ছে আপর, এখানে যেমন কে এক্স ধরেছি এখানে কেজেড ধরছে, তাহলে এখানে আসছে ভি সমান কেজেড × আই,
কেজেড এর জায়গায় কেজেড রেখে দিয়েছি, আই এর জায়গায় এইচ বাই এল। এখন এল মানে টোটাল লেন্থ, যদি আমরা জেড ধরি তাহলে এইচ বাই জেড। তাহলে এটা মেন ফর্মুলা যদি হয় এখান থেকে এইচ বের করছি যখন, তখন এটাকে নিয়ে যাচ্ছি এদিকে, তাহলে ভি জেড বাই কে জেড। এইটাকে আমরা এখানে লিখছি আবার এগেন আই ওয়ান সমান, এখানে কী পেয়েছিলাম, আই ওয়ান সমান আমরা কী লিখতে পারি যে ভি বাই কে ওয়ান, আই টু সমান ভি বাই কে টু, এইভাবে লিখতে পারি। এবারে এই ফর্মুলা এখানে বসানো হচ্ছে, তাহলে এইচের ভ্যালু কী পেয়েছি, ভি জেড বাই কে জেড। তাহলে এই বাঁদিকে এইচের জায়গায় এটা লিখছি ভি জেড বাই কে জেড। ওকে, ইকুয়াল এইচ ওয়ানের জায়গায় কী বসাবো, এইচ ওয়ানের জায়গায় এখানে আমরা বের করে রেখেছি আই ওয়ান জেড ওয়ান। তাহলে এখানে আই ওয়ান জেড ওয়ান বসাতে পারি, তো জেড ওয়ানটা রয়ে গেল। আই ওয়ানের জায়গায় আমরা এখান থেকে আবার কী বসাচ্ছি, ভি বাই কে ওয়ান। তাহলে ভি বাই কে ওয়ান মানে হচ্ছে আই ওয়ান জেড ওয়ান। এইভাবে চলছে। ফাইনালি কে জেডের ফর্মুলা চলে আসবে যে জেড বাই সামেশন জেড বাই সামেশন জেড বাই কে, অর্থাৎ উপরে হয়ে যাবে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি প্লাস জেড এন, নিচে হয়ে যাবে জেড ওয়ান বাই কে ওয়ান প্লাস জেড টু বাই কে টু প্লাস জেড থ্রি বাই কে থ্রি। এইভাবে চলবে। নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই যে প্যারালাল টু বেডিং, এই ফ্লোটা সবসময় গ্রেটার হবে পারপেন্ডিকুলার টু বেডিংয়ের থেকে। যেমন আমি একটা এখানে এক্সাম্পল বলতে চাই যে গুপ্তার যে কোশ্চেন অ্যান্সার বই আছে, তাতে তোমরা 240 পাতায় 330 নাম্বার কোশ্চেন 330, এই কোশ্চেনটা তোমরা একটুখানি করবে, তাহলে এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পারমিবিলিটি চ্যাপ্টার মোটামুটি এইটুকু করলেই আমাদের পরীক্ষায় যা যা আসে সেটা এখান থেকে আমরা করে ফেলতে পারবো। ধন্যবাদ। আজকের এখানে এইটুকুই। পরবর্তী আমরা চ্যাপ্টার পড়ব সিপেজ। থ্যাংক ইউ।